আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ও দ্রুত ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমান্ড সেন্টার চালু। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশা প্রেস সচিবের। গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্টে আটক ৮২। অপরাধী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। নির্বাচনে নিরপেক্ষ থাকার ঘোষণা সিইসির। সংস্কার প্রস্তাব স্বচ্ছতার অন্তরায় হলে বাধা দেবে বিএনপি। ইসিতে বৈঠক শেষে নজরুল ইসলাম। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অপেক্ষা করতে হবে আরও ২ বছর। প্রয়োজনে ভারতের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবে সরকার। এবং ভারতীয় কোম্পানিকে অবৈধভাবে প্রাথমিকে ২ কোটি পাঠ্য বই ছাপাতে দেয় আওয়ামী লীগ সরকার। আর্থিক খতিয়ে দেখছে দুদক। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। বর্তমান রিজার্ভে মেটানো যাবে ৩.৫ মাসের আমদানি ব্যয়। গেল ৬ মাসে রপ্তানি বেড়েছে ১০%, আর মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯%। এমনটাই জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমান্ড সেন্টার চালুর কথাও জানান তিনি। তারেক মাহমুদ সুজনের প্রতিবেদন। শনিবার দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সংশ্লিষ্টদের বৈঠক হয়। সেখানে গেল ৬ মাসের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সচিব। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রফেসর ইউনূস চিফ অ্যাডভাইজার বলেছেন উনি স্যাটিসফাইড। প্রেস সচিব শফিকুল আলম জানান, দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বেশিরভাগ সূচক ইতিবাচক জানিয়ে তিনি বলেন, জুলাই নাগাদ মূল্যস্ফীতি ৭.৫% মধ্যে নেমে আসবে। ইনফ্লেশন আপনি জানেন একটা সময় ১২%-এর মতো উঠে গিয়েছিল। ইনফ্লেশন আবার পয়েন্ট টু পয়েন্ট হিসাবে এটা 9%, মানে সিঙ্গেল ডিজিটে এসছে। জিডিপি সাইজ বলা হচ্ছে এখন বাংলাদেশের বাংলাদেশি টাকায় হচ্ছে ৫০,০২৭ বিলিয়ন টাকা, যেটা $450 বিলিয়ন। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে সব বাহিনী সমন্বয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টার চালুর কথাও জানান প্রেস সচিব। প্রত্যেকটা ল এনফোর্সিং এজেন্সি কে কি কাজ করছে সেটা যাতে খুব ভালো কোঅর্ডিনেট করা যায়। তো আপনারা জেনে খুশি হবেন যে আজকে ৬টায় এই কমান্ড সেন্টারটা এটা রোল আউট হচ্ছে, এটা তার কাজ শুরু করছে। এ সময় গেল ৬ মাসে অর্থনৈতিক উন্নয়নে নেয়া নানা পদক্ষেপও তুলে ধরেন তিনি। বর্তমানে ১৩ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে জানিয়ে প্রেস সচিব বলেন, যে পরিমাণ খাদ্য আমদানি হচ্ছে তাতে দাম আরো কমবে। যে পরিমাণ খাদ্যশস্য আমদানি হচ্ছে আমরা আশাবাদী খাদ্যশস্যের মূল্য আরো কমবে, এবং ইন্টারন্যাশনালি আমরা যেটা দেখছি যে হুইটের এবং রাইসের দাম কমছে, এবং ফলে আমরা আশা করছি যে বাংলাদেশেও এটার রিফ্লেকশন হবে। আর ৬ মাসে প্রবাসী আয়ে ২৩% মতো প্রবৃদ্ধি হয়েছে বলে জানান উপপ্রেস সচিব আজাদ মজুমদার। জানান, বিদেশে কর্মী প্রেরণ বাড়াতে নতুন নতুন দেশে ভিসা ও রিক্রুটমেন্ট চালু করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। যে কয়েকটা দেশে এখনো ভিসা বন্ধ আছে বা রিক্রুটমেন্ট বন্ধ আছে, এগুলো যাতে দ্রুত চালু করা যায় এবং এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে ৬৫ জন সহ ১৩ জেলায় আটক করা হয়েছে ৮২ জনকে। শনিবার মধ্যরাতে দেশের গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনী। ডেভিল নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। সহকর্মীদের তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে যৌথ বাহিনী। শনিবার রাতে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ও শিববাড়ি মোড় এলাকায় ২টি চেকপোস্ট বসিয়ে চলে অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম। এই সময় প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। রাতভর অভিযান চালিয়ে গাজীপুরের ৫ থানায় ৪০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার সকাল ৯:৩০টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন। বগুড়া শহরের সরকারি মুজিবুর মহিলা কলেজ এলাকায় সাতমাথা মাটিডালি সড়কে রাত ১১টা থেকে ১:৩০ পর্যন্ত চলে তল্লাশি অভিযান। সকালে রাজধানীর খামারবাড়ির এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সারা দেশে ১৩ জেলায় ৮২ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এই সময় সারা দেশে শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।
এদিকে দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে ডেভিল হান্ট অপারেশনের আওতায় এনে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনি। রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে একথা বলেন তিনি। এগুলো সব ধরা পড়ে, আপনারা তথ্য দিয়ে সহায়তা করেন, আমরা জনগণকে বলেছি সহায়তা করেন, যত ইনফরমেশন আসবে তত হেল্প হচ্ছে আমাদের। অপারেশন ইজ নেম ডেভিল হান্ট, কারণ এই কাজটা ফোকাসড হচ্ছে যারা আনস্টেবল করার চেষ্টা করছে তাদেরকে আইডেন্টিফাই করে আইনানুগ উপায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে বাগেরহাটের ফকিরহাটে ছাত্র জনতাকে গুলি করা, বোমা বিস্ফোরণ ও স্থাপনা ধ্বংসের অভিযোগে বাগেরহাট 1 আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট 2 আসনের সাবেক এমপি শেখ তন্ময় সহ আওয়ামী লীগের 35 নেতাকর্মীর নামে মামলা হয়েছে। শনিবার রফিকুল ইসলাম মিঠু বাদী হয়ে ফকিরহাট থানায় মামলাটি করেন। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের অস্থিরতা ও বিশৃঙ্খলার জন্য শেখ হাসিনাকে দায়ী করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে বিমানের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এ সময় শেখ হাসিনার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়েছে বিএনপি। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। একটা অন্ধকারকে দূর করতে হয়, একটা অন্ধকারকে দূর করা যায় না, তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলো বর্তিকা জ্বালিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাতে চাই যে সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্থিরতা রক্ষার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তাদের কাজ অব্যাহত রাখবে। আয়নাঘর সন্দেহে দিনভর ধানমন্ডি 32-এ ভিড় করেছে উৎসুক জনতা। কেউ বলছেন রক্তমাখা শার্ট পাওয়ার কথা, আবার কেউ দাবি করছেন পাওয়া গেছে মানুষের হাড়। দিনভর এমন গুজবের মধ্যে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। তবে ভবনের নিচে জমে থাকা পানি নিষ্কাশন করে পাওয়া যায়নি কিছুই। আরো জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। ধানমন্ডি 32-এ পঞ্চম দিনেও থামেনি উৎসুক জনতার ভিড়। সকাল থেকে বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে দেয়াল ভাঙছেন অনেককেই দেখা যায় সেখান থেকে রড ও পাইপ নিয়ে যেতে। আগতরা বলছেন গণহত্যার দায়ে হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। উনি যা করছে তার কর্মফল সে ভোগ করতেছে। আমার কাছে মনে হয় প্রায়শ্চিত্ত উনি আরো পাওয়া উচিত, যেটুক পাইছে আরো পাওয়া উচিত। সে আমাদের দেশের এক ফেসিবাদ কায়েম করছিল, ছাত্র জনতা তাদেরকে গুলি করে মারছে। যারা অত্যাচার জুলুম ছাত্রলীগ, তারা দোকানে গিয়ে ভাঙচুর করতো, হোটেলে খাবার খায়া টাকা দিত না, তারা একটা সন্ত্রাসী টিম তৈরি করছেন, তার নাম হলো ছাত্রলীগ। এদিকে আগত অনেকেই দাবি ধানমন্ডি 32-এর বাড়ির নিচে আছে 6 তলা বিশিষ্ট অন্ধকার এক আয়নাঘর। আওয়ামী লীগ সরকারের যে আয়নাঘর নামক একটা যে আতঙ্ক, এটা কিন্তু জনগণের মধ্যে অলরেডি পৌঁছায় গেছে। তো এখন আওয়ামী লীগের যত ধরনের উন্নয়ন বা যত ধরনের স্থাপনা দেখবে, সেটার মধ্যে অবশ্যই জনগণ চিন্তা করবে যে এটাই আয়নাঘর মনে হয় সম্ভবত। এ সময় ঘটনার সত্যতা নিশ্চিতে উপস্থিত হয় ফায়ার সার্ভিসের একটি দল। এ সময় ভবনের নিচে এই জায়গায় জমে থাকা পানি নিষ্কাশন করে তারা। পরে জানা যায় 32 নম্বরের এই ভবনের নিচে ফ্লোর সংখ্যা 6টি নয়, বরং 2টি, যার মধ্যে আয়নাঘর সন্দেহ করা জায়গাটি লিফটের স্থান বলে ধারণা করা হয়। যদিও এ সময় মিশ্র প্রতিক্রিয়া জানায় উপস্থিত ব্যক্তিরা। কেউ বলছেন এটি পার্কিং এর স্থান, আবার অনেকেই দাবি করছেন এখানে রয়েছে আয়নাঘরের অস্তিত্ব। ওটা লিফটে নিচে তো আপনার নিচে ম্যাচিং বসে, উপরে থেকে যখন নিচে যাবে তখন ওটা নিচের ওটা আন্ডারগ্রাউন্ড করছে লিফটের জন্য। ওই যে কেউ বলতেছে চুল আছে, কেউ বলতেছে স্কুল ড্রেস পাওয়া গেছে, কেউ বলতেছে হাড় পাওয়া গেছে। লিবারেশন হয়ে গেছে আজকে 52 বছর। এতদিনের ভিতরে তো মানুষ এখানে মারা গেলে তো কিছু থাকার কথা না। তবে নিষ্কাশন শেষে মেলেনি আয়নাঘরের সন্ধান, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ফায়ার সার্ভিস। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ অপ্রত্যাশিত। ধানমন্ডি 32-এ ভাঙচুরের ঘটনায় ভারতের নিন্দার প্রতিক্রিয়ায় কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।
তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে যে বক্তব্য দিচ্ছেন সেটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। ব্রিফিংয়ে জানানো হয়, আগামী 11-13 ফেব্রুয়ারি দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুবাই সফরে বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখার পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এ সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের অংশ নেওয়ার বিষয়ে মুখপাত্র জানান, একটি এজেন্সি কয়েকজন বাংলাদেশিকে প্রলোভন দেখিয়ে রাশিয়াতে পাঠায়। এর সঙ্গে যুক্ত রাশিয়াতে একজনকে গ্রেফতার করা হয়েছে। আর ভ্রমণ ভিসায় রাশিয়া সফরে সতর্কতা জারির কথাও জানান তিনি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। জুলাই গণ অভ্যুত্থানে কয়েকটি শহীদ পরিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকে জুলাই হত্যাকাণ্ডের বিচার, গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন, আহত ও শহীদ পরিবারের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে শহীদ পরিবারের প্রত্যাশার কথা শুনে সরকারের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এ সময় অন্যান্যদের মধ্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, জুলাই অভ্যুত্থানে অন্যতম সংগঠক সার্জিস আলম উপস্থিত ছিলেন। রাজনৈতিক নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারের কারণেই অতীতের নির্বাচনগুলো বিতর্কিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না, নিরপেক্ষ থাকতে চায় ইসি। শিলুরা রিপোর্ট জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। রোববার রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিক হোসেন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার। ইসি বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED অনুষ্ঠানটি আয়োজন করে। অনুষ্ঠানে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, অতীতে নির্বাচন কমিশনগুলো নানা বিতর্কে অভিযুক্ত হয়েছে। এর প্রধান কারণ রাজনৈতিক প্রভাব ও নিয়ন্ত্রণ। বলেন, রাজনীতির কাছে ইসিকে সঁপে দেওয়া বন্ধ করতে হবে। কেউ যদি বলে যে ইলেকশন কমিশনের এত বদনাম, এত কিছু কেন হলো, পলিটিক্যাল কন্ট্রোল অফ দি ইলেকশন কমিশন, এইটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় কারণ। রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সঁপে দেওয়া, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। ইলেকশন কমিশনে যারা আছি আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না, এটা আমি আগেও বলেছি। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। বলেন, রাজনীতিবিদদের প্রভাব থেকে যদি ইসিকে রক্ষা করা না যায় তবে আবার সেই পুরনো বিতর্কের সৃষ্টি হবে। যে রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। যে কোনো ভাবে বেরিয়ে আসতে হবে, নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না। তিনি আরো বলেন, শুধু নির্বাচন কমিশন নয়, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানই রাজনীতির প্রভাবে নষ্ট হয়ে গেছে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বিএনপি তাতে বাধা দেবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। মে জুনের মধ্যে নির্বাচন কমিশন পূর্ণ প্রস্তুত হবে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, এরপরও প্রাসঙ্গিক কোনো সমস্যা থাকলে সেটা দূর করে দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচনের তারিখ ঘোষণার দায়িত্ব সরকারের জানিয়ে এ নিয়ে সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার কথাও বলেন নজরুল ইসলাম খান। যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা করার, মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে, নির্বাচন কমিশন করবে। আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। দেখছেন সংবাদ রাত।
4টি মহাদেশ ও 30টি দেশের 75 জন প্রতিনিধির সমন্বয়ে কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করল জাতীয় নাগরিক কমিটি। শনিবার রাজধানীর বাংলা মোটর কার্যালয়ে সংগঠনের যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিম জারা এবং প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশাম হক কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করেন। এই কমিটি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের অর্থনৈতিক, শিক্ষামূলক এবং সাংস্কৃতিক সংযোগকে আরও নিবিড় করবে। এ সময় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, জুলাই বিপ্লবের চালিকা শক্তি ছিল প্রবাসীরা এবং প্রবাসী কমিটি সেই শক্তিরই একটি সম্প্রসারণ। ডক্টর তাসনিম জারা বলেন, মানুষের দীর্ঘদিনের ধারণা মেধাবী, শিক্ষিত এবং সৎ মানুষ রাজনীতিতে আসে না। জুলাই বিপ্লবে সেই ধারণাকে ভেঙে দিয়েছে। আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আগামী বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাব। এখানে সারা বিশ্ব থেকে অনেক দক্ষ মানুষ, অনেক প্রতিভাবান মানুষ একসাথে হয়েছেন। হওয়ার কারণ একটাই, তারা নতুন করে বাংলাদেশ গড়তে চান। ভারতীয় কোম্পানিকে অবৈধভাবে প্রাথমিকের 2 কোটি পাঠ্য বই ছাপানোর কাজ দিয়ে রাষ্ট্রের কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছে দুদক। পাশাপাশি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের আগামী 14 ফেব্রুয়ারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও জালিয়াতি প্রতিরোধে অভিযান চালায় সংস্থাটি। এদিকে বাংলাদেশ ব্যাংকে অভিযানে আলোচিত 25 কর্মকর্তার লকার পায়নি দুর্নীতি দমন কমিশন। ফজলে আদিত্যের প্রতিবেদন। 2017 শিক্ষাবর্ষে প্রাথমিকের বই ছাপার জন্য দক্ষিণ কোরিয়ান কোম্পানি টিপিএস টেন্ডারের অংশ নিয়ে সর্বনিম্ন করদাতা হয়। অভিযোগ আছে, আওয়ামী লীগ সরকারের ইশারায় প্রায় 50 কোটি টাকার এই কাজ তাদের না দিয়ে তা দেয়া হয় ভারতীয় কোম্পানিকে। রোববার সকালে এমন অভিযোগের প্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভিতে অভিযান পরিচালনা করে দুদকের একটি দল। এই সময় তারা নথিপত্র যাচাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। দুদক জানায়, এই কাজ ভারতীয় কোম্পানিকে দিয়ে রাষ্ট্রের কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণী যে বই ছাপানো হতো এনসিটিভি থেকে, এই বইগুলো বাংলাদেশের প্রকাশনীকে না দিয়ে ভারতের বিভিন্ন প্রকাশনীকে দেওয়া হয়েছিল। এগুলো যে দেয়া হলো, এতে বাংলাদেশ সরকারের আর্থিক কোনো ক্ষতি হলো কিনা, বাংলাদেশের পাবলিশার যারা ছিল তারা কম প্রাইসে দিতে পারতো বা ইন্ডিয়ার থেকে বেশি দরে, বা দরপত্র যে টেন্ডার যে কমিটি হয় এদের কোনো কারসাজির মাধ্যমে সেগুলো করা হয়েছে কিনা সেটা যাচাই আমরা এসেছি আজকে। একই দিন সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন ডিসিআইসির প্রধান কার্যালয়ে 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নিয়োগ পরীক্ষার দুর্নীতি প্রতিরোধে বৈঠক ও তথ্য সংগ্রহ করে দুদকের আরেকটি দল। যে নিয়োগ পরীক্ষাটা কিভাবে হচ্ছে, কেমন হচ্ছে এবং এখানে অনিয়মের কোনো সুযোগ আছে কিনা সেটা যাচাই বাছাই করার জন্য, এবং সার্বিকভাবে এবং আলটিমেটলি আমাদের গোল হচ্ছে যাতে নিয়োগ পরীক্ষাটা যত 14 তারিখে হবে সেখানে যাতে স্বচ্ছতাটা আমরা বজায় রাখতে পারি। দুদক যেন আমাদের পরীক্ষার হলে আসে, মানে সর্বাত্মক আমাদের যখন আমরা ইন্টারভিউ নেই সেই সময়ও যদি দুদক আমাদের এখানে ওয়াচ করে আমাদের কোনো আপত্তি নেই। এদিকে রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংকে 25 কর্মকর্তার লকার তল্লাশি করতে আসে দুদক। তবে ভল্ট রেজিস্টার অনুসন্ধানে জানা যায় কারো নামে কোনো লকার নেই। ফজলে আদিত্য, দেশ টিভি।